অধ্যায় ১-৩ একটি চুরি। ওয়ানকে স্বপ্নের শহর ধ্বংসপ্রাপ্ত অনুর্বর জমিতে গর্জন শব্দ ছিল। একজন ব্যক্তির কোমরের মতো মোটা একটি সাব বিদ্যুতের মতো চার্জ করা ২ মিটার ওয়ার্ল্ড ইন্ডিয়ানদের দিকে। ২ ভারতীয় ৫ বা ৬ মিটার উঁচু একটি হুশ নিয়ে লাফিয়ে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জানালার রেলিং ধরেছিল। সাপের লেজ তখন নিষ্ঠুরভাবে পাশের একটি গাছে ছিটকে পড়ে। প্রায় ৫ বা ৬ মিটার উপরে থেকে গাছটি একটি কাঁচার শব্দ ছিল, কারণ এটি সরাসরি বিভক্ত হয়ে পড়ে এবং এটি পড়ে যাওয়ার সাথে সাথে গর্জন করে। হা হা, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এই সময়ে লু ফেং এক হাতে ঢাল নিয়ে দ্রুত দৌড়াচ্ছিল। ২ মাথার কালো ডোরাকাটা সাপের ২ মাথা পাগলের মতো তাড়া করছিল লু ফেংকে। হুশ হুশ! তিনি তার হাত দুললেন এবং ২টি নিক্ষেপকারী ছুরি বেরিয়ে এল। দেখে মনে হচ্ছিল লু ফেং তাদের ছুঁড়ে ফেলার জন্য তার বাহু ব্যবহার করেছিল, কিন্তু আসলে নিক্ষেপের ছুরিগুলি নিক্ষেপ করার সময় সম্পূর্ণরূপে আধ্যাত্মিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল, যার ফলে ২টি নিক্ষেপকারী ছুরি একটি আশ্চর্যজনক গতিতে ত্বরান্বিত হয়েছিল। একটি চোখ সবেমাত্র ২টি ঝাপসা, ঠান্ডা আলো দেখতে পাবে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের দিকে। হিস! যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ গর্জন করতে লাগল। পরিবর্তন, লু ফেংয়ের দৃষ্টি ঠান্ডা ছিল। ২টি নিক্ষেপকারী ছুরি কিছুটা দিক পরিবর্তন করেছে, তবে বড় পরিমাণে নয়। যেহেতু নিক্ষেপকারী ছুরিগুলি স্নাইপার রাইফেল থেকে ছোড়া বুলেটের চেয়ে অনেক দ্রুত ছিল, তাই অন্যরা বলতেও পারেনি যে নিক্ষেপকারী ছুরিগুলি দিক পরিবর্তন করেছে। পুচি! চি! ২টি নিক্ষেপকারী ছুরির মধ্যে একটি সাপটি উড়ে যাওয়ার সাথে সাথে তার বাম মাথাটি চড়িয়েছিল, কিন্তু অন্যটি নিক্ষেপকারী ছুরিটি বাম মাথায় আঘাত করেছিল। যখন থেকে তারা লড়াই শুরু করেছে, লু ফেং ইতিমধ্যেই ৬টি নিক্ষেপকারী ছুরি বের করেছে এবং এই ৬টি নিক্ষেপকারী ছুরি সাপের বাম মাথায় আক্রমণ করছে। এই সময় সাপের বাম মাথাটি তাজা রক্তে ঢাকা ছিল এবং এর ক্ষতগুলি মর্মান্তিক ছিল। লু ফেংয়ের শরীর ছিল অত্যন্ত হালকা এবং তার দৌড়ানোর গতি ছিল চমকপ্রদ। ভারতীয় দলের স্টাফ ওয়েল্ডিং লিডার একটি উত্তেজিত চিৎকার করে সাপটিকে তাড়া করলেন, যেন এটি একটি দৌড়ানো কুকুর, যখন এটি লু ফেংয়ের পিছনে তাড়া করছে। একের পর এক আঘাত করে সে তার স্টাফকে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের ডান মাথার দিকে গুলি করে। যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপটি তার মাথা ব্যবহার করার সাহস করেনি মিশ্রিত কর্মীদের আটকাতে, তাই এটি কেবল ফাঁকি দিতে পারে। জেনে রাখুন, যদিও এই কর্মীদের শক্তিশালী মনে হয় না এবং বর্ষার মতো ধারালো নয়। একবার এটি যোগাযোগ করে তার সমস্ত শক্তি টিপ উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। টিপের ক্ষেত্রফল বড় নয়, তাই সেই ছোট টিপটি একটি ভোঁতা অস্ত্রের মতো। আসুন ভারতীয়, চালিয়ে যান! গাও ফেং চিৎকার করে উঠল। গাও ফেংয়ের সাথে ভারতীয় যোদ্ধাদের অন্য ২টি বড় স্কিমিটার এবং ঢালো, যমজ মাথার কালো ডোরাকাটা সাপের শরীরে ঘনিষ্ঠভাবে আক্রমণ করেছিল। প্রথমত এটি করার ফলে ২ মাথার কালো ডোরাকাটা সাপ তার লেজ ব্যবহার করে লু ফেং এবং ভারতীয় নেতাকে আক্রমণ করতে বাধা দেয়। দ্বিতীয়ত, তারাও প্রায় ৭ ইঞ্চির এই বিশালাকার সাপটিকে আক্রমণ করতে চেয়েছিল। সাপের দুর্বল পয়েন্ট ৭ ইঞ্চি। অবশ্যই ৭ ইঞ্চি একটি বিমূর্ত সংখ্যা, মূল বিষয় হল এর গুরুত্বপূর্ণ অঙ্গ আক্রমণ করা। নোট: আরও তথ্যের জন্য শেষে পড়ুন। যদিও সাপটি তার প্রতিরক্ষায় আত্মবিশ্বাসী ছিল, তবুও এটি গাও ফেং এবং অন্য দুটিকে তার অত্যাবশ্যক লক্ষ্যে থাকতে দিতে চায়নি। তাই সাপটি তার লেজটি প্রত্যাহার করে এবং এটিকে জড়িয়ে নেয়। যখন সে গাও ফেং এবং অন্য দুজনের সাথে মোকাবিলা করার একটি উপায় ভাবার চেষ্টা করেছিল। হুশ! লু ফেং এর বাম হাতের ঢালটি আধ্যাত্মিক শক্তি দ্বারা প্রভাবিত হয়েছিল এবং লু ফেং তার পায়ে শক্তি প্রয়োগ করার পরে তিনি তীব্রভাবে সরাসরি ক্যাপ্টেন গাও ফেং এর অবস্থানের দিকে উড়ে যান। যখন তিনি গাও ফেংয়ের কাছে ছিলেন, লু ফেং ফিসফিস করে বলেছিলেন, ক্যাপ্টেন, আপনি যখন আক্রমণ করার জন্য সাপের কাছে যান, তখন আপনার হাতুড়ি ব্যবহার করুন এবং এই সাপের বাম মাথার দিকে ডান দিকে আঘাত করুন।
হে হে, বুঝলাম। গাও ফেং সাথে সাথেই বুঝতে পারল লু ফেং এর মানে কি। যুদ্ধক্ষেত্রে লু ফেং এর গতিবিধি ছিল অদ্ভুত এবং অনিয়মিত। সে কখনো সাপের কাছে যায়নি। যুদ্ধক্ষেত্রের চারপাশে ঘোরাঘুরি করার জন্য তিনি কেবল তার আশ্চর্যজনক গতির উপর নির্ভর করেছিলেন। হ্যাঁ, ভারতীয় নেতা হঠাৎ চিৎকার করে উঠলেন এবং তার মুখ লাল হয়ে গেল। তার শরীরের রক্ত তার সীমা পর্যন্ত পাম্প করছিল। ক্ষণিকের জন্য তার শরীর কিংবদন্তি বৃদ্ধ আর হাতের মতো লাগছিল। তার শরীরে স্টাফরা দ্রুত এবং হিংস্রভাবে গতি বাড়িয়ে দিল এবং যেন সে তার জীবনকে ছুঁড়ে ফেলছে, সে সরাসরি জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের দিকে ধাক্কা দেয়। কর্মীদের গতি তার সীমায় পৌঁছেছিল এবং চোখের পলকে কয়েক ডজন ছায়া সাপের দিকে ছুটে আসছে। ব্যাং ব্যাং! কয়েক ডজন ছায়ার মধ্যে দুটি সরাসরি সাপের ডান মাথায় আঘাত করে। বিশালাকার সাপের ডান মাথাটা কাঁপানো ছাড়া আর কিছু করতে পারল না, যেন অজ্ঞান হয়ে যাচ্ছে। হুডমুট করে সাপের ডান মাথাটা সরাসরি মাটিতে পড়ে গেল। হিস! যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথা অবিলম্বে একটি ভয়ঙ্কর গর্জন ছেড়ে দিল এবং তার বড়, নরম শরীরটি হঠাৎ নড়ে উঠল। এটি আসলে গুলি করে এবং দ্রুত একটি তরঙ্গায়িত গতিতে দৌড়ে যায়। তাড়াতাড়ি, ভারতীয় নেতা, তাক পাশবি, দ্রুত গর্জে উঠল। গাও ফেং, যিনি সর্বদা জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের কাছাকাছি আটকে ছিলেন, গর্জন করেছিলেন, মরও সে তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে তার হাতে থাকা ভারী হাতুড়িটিকে হিংস্রভাবে দোলানোর জন্য। ভারী হাতুড়িটি একটি আর্টিলারি শেলের মতো ছিল কারণ এটি জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথার দিকে নিষ্ঠুরভাবে আঘাত করেছিল। যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথা তৎক্ষণাৎ দূরে সরে গেল। লু ফেং, যিনি খুব বেশি দূরে ছিলেন না, তিনি এটি দেখেছিলেন এবং তার সমস্ত আধ্যাত্মিক শক্তি ভারী হাতুড়িতে কেন্দ্রীভূত করেছিলেন, তাৎক্ষণিকভাবে এটিকে একটি বিশাল ব্যবধানে ত্বরান্বিত করেছিলেন। পেং! যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিল। কিন্তু ভারী হাতুড়ি সরাসরি মাথায় না লাগলেও ঘাড়ে আঘাত করে। গাও ফেং এর চরম শক্তি এবং লু ফেং এর আধ্যাত্মিক শক্তি সমর্থন হিসাবে এই হাতুড়ির প্রভাবের শক্তি অতুলনীয় ছিল। জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথাটিও মাথা ঘোরা দিয়ে মাটিতে পড়ে যাওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। কিন্তু ঠিক যখন চেতনা ফিরে পেল এবং মাথা তুলবে ঠিক তখনই লু ফেং একটি হাসি ছেড়ে দিন। পুচি একটি কালো ছুরি সঙ্গে সঙ্গে মাটি থেকে বেরিয়ে আসে, সাপের বাম মাথার মুখ বরাবর চলে যায় এবং সরাসরি মাথায় গুলি করে। বাম মাথাটা আর উঠেনি। তাক পাশব ভারতীয় নেতার মিশ্রিত স্টাফরা বিদ্যুতের মতো গুলি করে ডান মাথার চোখের দিকে তা ধ্বংস করে দেয় এবং তারপরে জোড়া মাথার কালো ডোরাকাটা সাপের ডান মাথায় বিদ্ধ করে। দুই মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপটি ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, কিন্তু তার বিশাল শরীর তখনও অজ্ঞান হয়ে ঘুরছে। নড়াচড়া স্লথ হয়ে যায় এবং তারপরে এটি আর কখনো সরে না। হা হা! ভারতীয় নেতা জোরে হাসতে পারলেন না। সুন্দর গাও ফেংও খুশি হয়েছিল যখন সে তার হাতুড়ি তুলতে গিয়েছিল। লু ফেংও হাসছিল যখন সে তার নিক্ষেপ করা ছুরি তুলতে গিয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয়রা সম্ভবত কখনই বুঝতে পারেনি যে তাদের অস্ত্র আধ্যাত্মিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিশেষ করে শেষ হিট। যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের মাথা মাটিতে না পড়া পর্যন্ত লু ফেংয়ের নিক্ষেপকারী ছুরি তার মাথা ছিদ্র করার জন্য মাটি থেকে বেরিয়ে আসে। বন্ধু তাক ব্রুটটি লু ফেং এবং গাও ফেং এর দিকে হেসে একটি অভিবাদন জানাল। ভালো। নোট, তিনি ইংরেজিতে ভালো বলেছেন। তুমিও তেমন খারাপ না, লু ফেং হেসে বলল। তিনি বলতে পারেন যে ভারতীয় তার চূড়ান্ত পদক্ষেপে তার জীবন বাজি রেখেছিল। এমনকি এখন, টাক ব্রুটের মুখ সম্পূর্ণরূপে ফ্ল্যাশ এবং তার শিরা এখনও ফেটে যাচ্ছিল। আপনারা অর্ধেক পান, আমরা অর্ধেক পাই, টাক পাশবিক কথা বলেছেন। লু ফেং সাপের বাম মাথার দিকে ইশারা করলেন এবং সামান্য হেসে বললেন, আশটাও অর্ধেক। উভয় পক্ষ একে অপরের শক্তি অনুভব করেছিল।
লু ফেং এর স্কোয়াড হোক বা ভারতীয় স্কোয়াড, উভয়েরই সম্ভবত লুকানো এলাকা থেকে লক্ষ্য করে উত্তপ্ত অস্ত্র রয়েছে এবং উভয় পক্ষই শক্তিশালী। তাই দুজনেরই মেজাজ ভালো ছিল। লু ফেং এবং গাও ফেং যমজ মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের বাম মাথা ব্যবচ্ছেদ শুরু করে, আর ভারতীয়রা ডান মাথা ছেদন করেছে। লু ফেং, সেই ফলকটি নিষ্ঠুর ছিল, গাও ফেং ফিসফিস করে বলল। লু ফেং সাপের মাথা থেকে কালো নিক্ষেপের ছুরি বের করার পর হেসেছিলেন। প্রকৃতপক্ষে সেই ধর্মঘটটি বাম মাথাকে হত্যা করেছিল। হঠাৎ লু ফেং এবং গাও ফেং দ্রুত তাকানোর জন্য ঘুরে গেলেন এবং ভারতীয় দলের ৩ সদস্যের চেহারাও বদলে গেল। খুব বেশি দূর থেকে ৯ জন মানব যোদ্ধা তাদের দিকে হাঁটা শুরু করে, তাদের অধিকাংশ হলুদ ছিল। যখন এই ৯ জন লোক এসে তাদের সামনে বিশাল সাপটিকে দেখতে পেল, তারা সঙ্গে সঙ্গে এর দাম নির্ধারণ করে ফেলল, কয়েক বিলিয়ন ডলার। এত বিপুল পরিমাণ সম্পদ নিয়ে বেশ কিছু লোক নিজেদের ভেতরের লোভ দেখাত। দূরে যান, ভারতীয় গোষ্ঠী টাক পাশবিক নেতা কিছু চীনাকে চেপে ধরেছে। কে ভেবেছিল যে আমরা এখানেও টাইগার ফ্যাং স্কোয়াডের সাথে দেখা করব? আপনি নিশ্চিত আমাদের চারপাশে দীর্ঘস্থায়ী গাও ফেং এর দৃষ্টি তার সামনে গ্রুপ জুড়ে স্ক্যান। লু ফেং চুপচাপ তাকিয়ে রইল। তাদের সামনে থাকা ৯ জনের মধ্যে টাইগার ফ্যাং স্কোয়াডের ৬ জন সদস্য ছাড়া একজন বৃদ্ধ প্রবীণ, একটি বিশাল সাদা পাশবিক এবং একটি মিশ্র যুবক ছিল। হা হা, গাও ফেং, আপনি আসলে ভারতীয়দের সাথে দল বেঁধেছেন। কিন্তু তোমাদের জন্য এই ২ মাথার কালো ডোরাকাটা সাপকে মেরে ফেলা কত বিরল। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন ঠান্ডা গলায় হেসে বললেন, তুমি যদি বুদ্ধিমান হও, তাড়াতাড়ি করে চলে যাও। যদি তাই হয়, আমাদের থান্ডারবোল্ট স্কোয়াড আপনার জীবন বাঁচাতে পারে, অন্যথায় আমাদের দোষারোপ করবেন না। ওহ, সিনিয়র লিউ এখানে আমাদের থান্ডারবোল্ট স্কোয়াডের অধিনায়ক। মিস্টার কা লং এখানে আমাদের ভাইস ক্যাপ্টেন। সিনিয়র লিউ সেই পুরানো অভিজ্ঞ এবং কা লং ছিলেন সেই সাদা পাশবিক। লু ফেং এর দৃষ্টি ঠান্ডা ছিল। এখানে ০০৩ শহরে এই প্রথমবার এই শিকারটি আমার। তুমি চলে যেতে পারো, মিশ্র যুবকটি হাসতে হাসতে বলল। বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশবিক মিশ্র যুবকের ২ পাশে দাঁড়িয়ে লু ফেংয়ের দল স্ক্যান করার সময়, যে আমার শিকার চুরি করার সাহস করে মরে যায়। ভারতীয় দলের এই টাক পাশবিক নেতা তার পাশে থাকা ভারতীয় ২ স্কিমটারও তাদের হত্যার উদ্দেশ্য প্রদর্শন করছিল। আপনি কি মনে করেন এই ২ মাথার কালো ডোরাকাটা সাপকে হত্যা করা সহজ ছিল? প্রথমত, এই মূল্যবান পরিবর্তিত দানবটি ইতিমধ্যেই প্রথম স্থানে বিরল ছিল এবং যুদ্ধটিও তিক্ত ছিল। গাও ফেংও ভয়ঙ্কর দৃষ্টিতে তার জোড়া হাতুড়ি ধরেছিল। তুমি যদি চুরি করতে চাও, তাহলে আসো। লু ফেং সাপের মাথায় পা রাখল এবং সামনের দলটির দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দিল। আমরা যদি এই জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপটাকে মেরে ফেলতে পারি, তাহলে আপনার গ্রুপ। ওহ হ্যাঁ, আমাদের ভাইয়ের স্নাইপার রাইফেলটি আপনার গ্রুপকে লক্ষ্য করে। আমাদের স্নাইপার রাইফেলটিও আপনাকে লক্ষ্য করে, ভারতীয় দলের একজন স্কিমিটারের ঠান্ডা গলায় বললেন। স্নাইপার? ৯টির মধ্যে বেশ কয়েকজন আশেপাশের আবাসিক অ্যাপার্টমেন্টে মাথা তুলে সাহায্য করতে পারেনি, কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলিতে একটি ছায়াও দেখা যায়নি। কিন্তু তাদের দেখতে না পাওয়ায় তারা আরও ভয় পেয়ে গেল। টাইগার ফ্যাং স্কোয়াড পরিষ্কার ছিল, ফায়ার হ্যামার স্কোয়াডে চেন গু তাদের স্নাইপার হিসাবে ছিল। এবং ভারতীয় দল কি তাদের নিজস্ব পেশাদার স্নাইপারদেরও আনবে না? অধ্যায় ১.৪ একক। সাধারণত একটি ভারী স্নাইপার রাইফেল নিম্ন স্তরের কমান্ডার স্তর দানবকে সবেমাত্র হুমকি দিতে পারে। কিন্তু দানবরা মানুষের থেকে আলাদা। মানুষ শক্তিশালী, কিন্তু তাদের ত্বক এবং পেশির প্রতিরক্ষা দানবদের পশম এবং আঁশের প্রতিরক্ষার তুলনায় অনেক কম। এ কারণেও মানব যোদ্ধাদের যুদ্ধের ইউনিফর্ম পরতে হয়। যদি একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ যোদ্ধাকে গুলি করা হয়, এমনকি যদি সে মারা নাও যায়, তবুও সে একটি ভারী ক্ষত ভোগ করবে।
যাই হোক, একটি স্নাইপার রাইফেল একটি উন্নত স্তরের ওয়ারলর্ড স্তরের যোদ্ধাদের জন্য অনেক কম হুমকিস্বরূপ, এবং একটি ওয়ারগডের জন্য একটি স্নাইপার রাইফেল এমনকি একটি ওয়ারগডকেও হুমকি দিতে পারে না। মনে হচ্ছে বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশবিক মিশ্র যুবকদের রক্ষা করছে, তাই সে স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য লু ফেংয়ের দৃষ্টি থান্ডারবোল্ট স্কোয়াড জুড়ে স্ক্যান করা হয়েছে। থান্ডারবোল্ট স্কোয়াডের কিছু সদস্যকে আবাসিক অ্যাপার্টমেন্টের দিকে উত্থাপিত করা হয়েছিল স্নাইপারদের অবস্থানের সন্ধানে, এবং তাদের মধ্যে কেউ কেউ এক দৃষ্টি বিনিময়। নীরবতা। লু ফেং, গাও ফেং, ইন্ডিয়ান এবং থান্ডারবোল্ট স্কোয়াড সবাই কিছুক্ষণের জন্য নীরব ছিল। সিনিয়র লিউ টাইগার ফ্যাং ক্যাপ্টেন উদাসীন, টাক পরা অভিজ্ঞের দিকে তাকাল। এই টাক পরা অভিজ্ঞ ব্যক্তি ভ্রুকুটি করে তার দিকে তাকাল এবং বাঘের ফ্যাং ক্যাপ্টেন অবিলম্বে চুপ হয়ে গেল। বৃদ্ধ টাক পরা প্রবীণ তখন মিশ্র যুবকের কানে শান্তভাবে বললেন, তরুণ মাস্টার, যেহেতু আপনি এখানে প্রশিক্ষণ নিতে আসতে চান, আপনার ব্যক্তিগতভাবে দানবদের বিরুদ্ধে লড়াই করা উচিত। মিশ্র যুবকটি ঝানুর দিকে তাকাল এবং তারপরে সাদা পাশবিকের দিকে তার মাথা ঘুরিয়ে দিল। সাদা পাশবিকও সামান্য মাথা নাড়ল। ঠিক আছে, চল যাই, মিশ্র যুবককে অসহায়ভাবে নির্দেশ দিলেন। তার বাবা তাকে গুরুত্ব সহকারে সতর্ক করেছেন। প্রান্তরে প্রবেশের পর তাকে তার দুই দেহরক্ষীর কথা শুনতে হবে। স্কোয়াডের লিডার টেকনিক্যালি পুরনো অভিজ্ঞ হলেও আসল লিডার এই মিশ্র যুবক। এবং এখন যখন মিশ্র যুবকরা তার আদেশ দিয়েছে, টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যরা অসন্তোষের দৃষ্টিতে গাও ফ্যাং এবং লু ফেংয়ের দিকে তাকিয়ে আছে। ঝাং জেহু এমনকি তার নিঃশ্বাসের নিচে অভিশাপ দিয়েছিলেন, লু ফেং বাচ্চা, এইবার তুমি ভাগ্যবান। ঝাং জেহু লু ফেংয়ের প্রতি তার ঘৃণা লুকানোর চেষ্টাও করেননি। এটা সর্বদা স্পষ্ট যে টাইগার ফ্যাং স্কোয়াড এবং ফায়ার হ্যামার স্কোয়াড ভালো সত্ত্বে ছিল না। খুব দ্রুত থান্ডারবোল্ট স্কোয়াডের 9 সদস্য চলে গেল। ওয়ানকে ড্রিম সিটি বিশাল এলাকা এবং বজ্রপাত স্কোয়াড এই ছোট সেক্টরে এগিয়ে যেতে থাকে। পান ইয়া, যখন তারা রাস্তা দিয়ে হাঁটছিল, বৃদ্ধ প্রবীণ তার কথা বলার সাথে সাথে ভ্রুকুটি করা হয়েছিল। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন সিনিয়র লিউ কাছে এসে নিজেকে নামিয়ে নিলেন। লিউ নামের বৃদ্ধ প্রবীণ ব্যক্তি আন্তরিকভাবে কথা বলেছেন, যেহেতু আপনি টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যরা এই মিশনটি গ্রহণ করেছেন, আপনার জানা উচিত যে তরুণ মাস্টারের নিরাপত্তা সবকিছুর উপরে অগ্রাধিকার দেয়। সেই জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপটি আসলেই একটি ধন, কিন্তু তরুণ মাস্টারের নিরাপত্তার গুরুত্বের কাছাকাছিও নয়। যদি যুবক মাস্টারের কিছু হয়ে যায়, তবে শুধু আমিই পালাতে পারব না, কিন্তু টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যরাও মারা যাবে। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন হিম হয়ে গেল এবং শীঘ্রই মাথা নেড়ে বলল, বুঝলাম। ঠিক আছে, যতক্ষণ আপনি বুঝতে পারেন, লিউ নামের বৃদ্ধ প্রবীণ ঠান্ডা গলায় বললেন, আমরা শীঘ্রই একটি ধ্বংসপ্রাপ্ত জেজে মদের দোকানে পৌঁছে যাব। তরুণ মাস্টার তারপর সেই এলাকার দানবদের হত্যা করবে। তোমরা যদি অন্যের শিকার চুরি করতে চাও, নিজেরাই করো, তরুণ মাস্টারের মধ্যে টেনে আনবেন না। আমি বুঝেছি। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন সেই জবাব দিলেও মনে মনে অভিশাপ দিচ্ছিলেন। 003 শহরের আশেপাশে কোনো ফাইটার স্কোয়াড দুর্বল। যদি 2 অ্যাডভান্স লেভেল ওয়ারলর্ড না থাকত, লিউ নামের পুরনো ভেটেরান এবং সাদা পাশবিক, টাইগার ফ্যাং স্কোয়াডের এমনকি শিকার চুরি করার ক্ষমতাও ছিল না। টাইগার ফ্যাং ক্যাপ্টেন সামান্য মাথা নাড়লেন, বুঝলাম। ফায়ার হ্যামার স্কোয়াড 003 শহরে প্রবেশ করার সাহস করে, তাই আমি বুঝতে পারি যে তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ক্যাপ্টেন, আমরা আর দেরি করতে পারি না। বিশেষ করে যে লু ফেং, তিনি শুধু খুব সম্প্রতি না একজন যোদ্ধা হয়ে উঠেছেন। আমি শুনেছি সে ইতিমধ্যেই একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ। ঝাং জেহু তাড়াহুড়ো করে বলল। ঝাং জেহু স্পষ্টতই লু ফেংয়ের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা পোষণ করেন। এই বাচ্চাটির আশ্চর্যজনক সম্ভাবনা আছে। টাইগার ফ্যাং ক্যাপ্টেন নম্রভাবে বললেন, আমাদের শত্রুদের এভাবে ছেড়ে দিলে আমাদের জন্য তাদের হুমকি আরও বড় হবে। যেহেতু আমরা তাদের সাথে এই সময় মরুভূমিতে দেখা করেছি,
ভালোই, আমি এই কয়েকদিনের মধ্যে তাদের সরাসরি হত্যা করার উপায় ভাবব। অন্যথায় আমি কিছু টাকা খরচ করব এবং সিনিয়র লিউ এবং অন্য সিনিয়রকে সাহায্য করতে বলব। রক্তের গন্ধে ভরা আবাসিক অ্যাপার্টমেন্টের ঘাসের উপর লু ফেং, গাও ফেং এবং ৩ জন ভারতীয় বিশালাকার সাপটিকে ছেদন করছিল। তারা শুধু বিষের থলিই বের করেনি, মূত্রাশয়ের মতো জিনিসও বের করেছে। অবশ্যই তারা এটি চামড়া করতে হবে। এই ২ মাথার কালো ডোরাকাটা সাপের চামড়ার দাম বেশ খানিকটা। অর্ধেক। ভারতীয় গোষ্ঠী এবং লু ফেংয়ের গোষ্ঠী দ্রুত বিপুল পরিমাণ উপাদান আলাদা করে ফেলে। কঠিনতা বা কঠোরতা যাই হোক না কেন, এই সাপের আঁশটি আশ্চর্যজনক। গাও ফেং দাড়িপাল্লা স্পর্শ করার সাথে সাথে বলতে পারলেন না, এই দাড়িপাল্লাগুলি অবশ্যই যুদ্ধের ইউনিফর্ম উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, কে লু অ্যালয়, প্রধানত সব ধরনের দানবের উপাদান থেকে তৈরি। অবশ্য চাঁদে পাওয়া ব্লু গোল্ড ধাতুই শেষ পর্যন্ত কে লু খাদ তৈরি করেছিল। কে লু অ্যালয় মানব যোদ্ধাদের অত্যন্ত উচ্চ প্রতিরক্ষা সহ যুদ্ধের ইউনিফর্ম পরতে দেয় এবং তীক্ষ্ণতায় অতুলনীয় ব্লেড ব্যবহার করে। এমনকি কিছু উত্তপ্ত অস্ত্রশক্তিতে বিশাল বৃদ্ধি পায়। সহযোগিতা মহান লু ফেং এবং গাও ফেংকে অভ্যর্থনা জানানোর সাথে সাথে ভারতীয় নেতা তাক বুট কিছু চীনাকে চেপে ধরেছিল। হা, দারুণ! গাও ফেংও হেসে উঠল। লু ফেং এবং গাও ফেং উভয়েই তাদের ফুলে থাকা ব্যাগগুলি নিয়ে উপরে উঠেছিলেন। সাপের আঁশগুলি একটি বিশাল এলাকা বলে মনে হয়েছিল, কিন্তু তারা আসলে খুব পাতলা ছিল। একত্রে স্তূপ করা সাপের অর্ধেক আঁশও একটি থলে ভরতে পারে না। এবং ফাইটারের ব্যাগ ইতিমধ্যে আশ্চর্যজনক স্থিতিস্থাপকতা ছিল। ব্যাগের মেকানিজম দিয়ে আপনি ব্যাগের আকার সামঞ্জস্য করতে পারেন। এটির বৃহত্তম, আপনি এটিকে একজন সাধারণ মানুষের মতো বড় করতে পারেন। যাই হোক, এই স্কেলগুলির জন্য সেই আকারের প্রয়োজন নেই। তারা দ্রুত আবাসিক ভবনের ১২ তলায় পৌঁছায়। তারা প্রবেশ করার সাথে সাথে উল্লাসের সাথে তাদের স্বাগত জানানো হয়। উষ্ণ স্বাগত উদ্দেশ্যমূলকভাবে ওয়েই টাই চিৎকার করে। আপনাদের যুদ্ধ থেকে অধিনায়ক এবং লু ফেংকে স্বাগত জানাই, চেন গু উদ্দেশ্যমূলকভাবে বললেন। অবশ্যই তারা খুশি ছিল। যেহেতু লু ফেং এবং গাও ফেং সফলভাবে ফিরে এসেছে, তাই তারাও বেশ কিছু টাকা পাবে। গাও ফেংয়ের মুখে তেমন খুশির চেহারা ছিল না। আপনি টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যদের দেখেছেন? ঠিক। আমরা তাদের দেখেছি। চেন গু, ওয়েই টাই এবং ওয়েই কিং এর মুখ অবিলম্বে ডুবে গেল। চেন গু এমনকি দাঁত কিডমিট করে বলেছেন, আমি এমনকি পুরানো ঝাংয়ের প্রতিশোধ নিতে তাদের গুলি করতে চেয়েছিলাম। পুরো স্কোয়াডের মধ্যে চেন গু স্পষ্টতই ঝাংকে সবচেয়ে কাছের ছিলেন, কারণ তারা দুজনই মিংইউ সেক্টরের ছিলেন। একসঙ্গে জীবনের হুমকির সময় জুড়ে, একসঙ্গে যখন তারা বাড়ি ফিরে গিয়েছিল। এত বছর তারা ভাইয়ের চেয়েও কাছাকাছি। কিন্তু চেন গু জানতেন তিনি তাদের পাল্টা গুলি করতে পারবেন না। এমনকি যদি সে কাউকে মেরে ফেলতেও সক্ষম হয়, থান্ডারবোল্ট স্কোয়াড অবশ্যই অবিলম্বে ব্যবস্থা নেবে। সেই সময়ে পিছু হটতে হবে না। চেন গু, টাইগার ফ্যাং স্কোয়াড এখন কোথায়? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। আমরা তাদের পুরো সময় দেখছি। উত্তরের জানালায় ওয়ে কিং তার বাইনোকুলার ধরে রেখে নিচের দিকে তাকালেন। সেই দলটি স্বপ্নের শহরের সেক্টর থেকে বেরিয়ে এসেছে এবং সেই রাস্তা ধরে পূর্ব দিকে হাঁটছে। হুশ! লু ফেং এবং অন্যরা সাথে সাথে চলে গেল। লু ফেং প্রথমে বাইনোকুলার নিয়ে নিচের দিকে তাকাল। প্রকৃতপক্ষে বজ্রপাত স্কোয়াডের ৯ জন সদস্য কয়েক মাইল দূরে একটি রাস্তা ধরে হাঁটছিলেন। সৌভাগ্যক্রমে লু ফেং এবং অন্যরা একটি ভালো আবাসিক বিল্ডিং বেছে নিয়েছিল, একটি লম্বা বিল্ডিং যা তাদের সেক্টরের উত্তরে সবচেয়ে দূরে ছিল। উত্তর সেক্টরের দিকে তাদের আবাসিক ভবনের সামনে কিছু ছোট দালান ছিল, যাতে তারা স্বাধীনভাবে উত্তর এলাকার দিকে তাকাতে পারে। ক্যাপ্টেন ভাই চেন, লু ফেং বলেছিল। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং তার হাতের মুঠি চেপে দাঁত চেপে বলল,
তারা ভাই ঝাংয়ের সাথে যা করেছে তা আমি কখনই ভুলব না। আমি অনেক আগেই শপথ করেছিলাম। একবার আমি প্রান্তরে টাইগার ফ্যাং স্কোয়াডের আবর্জনার সাথে দেখা হলে আমি তাদের ধ্বংস করব। লু ফেং, তোমার কথা কি? গাও ফেং অবাক সুরে বলল। আমি গোপনে তাদের পিছনে যাব এবং টাইগার ফ্যাং স্কোয়াডের সমস্ত সদস্যদের হত্যা করার সুযোগ খুঁজে বের করব। যেহেতু তারা আমাদের সবাইকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, অবশ্যই আমাদের প্রথমে আঘাত করতে হবে। স্নাইপার রাইফেলের 2টি বুলেট লু ফেং কখনোই ভুলবে না। তাদের মধ্যে একজন তার আধ্যাত্মিক শক্তির জন্য সবেমাত্র এড়িয়ে গিয়েছিল, কিন্তু অন্য একজন প্রতিবন্ধী ভাইঝাং। লু ফেং, আমি তোমার সাথে যাব। আমাদের ভাই ঝাং এর প্রতিশোধ নিতে হবে, চেনগু দাঁত চেপে বলল। ভাই চেন, একা যাওয়াই আমার জন্য সবচেয়ে ভালো, লু ফেং নিচু স্বরে বললেন। আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি উড়ে গিয়েও যুদ্ধের গড় থেকে বাঁচতে পারি। এই কারণেই স্পিরিট পাঠ করা ভয়ঙ্কর। এমনকি একজন ওয়ারগোড যোদ্ধা তাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হলেও একজন দুর্বল আত্মা পাঠকও উঠতে পারে। আধ্যাত্মিক পাঠক ব্যতীত কেবলমাত্র এমন অস্তিত্বই উঠতে পারে যা ওয়ারগড স্তরকে অতিক্রম করে। চেনগু, লু ফেং ঠিক বলেছেন। আপনি শুধু একটি বোঝা হয়ে যাবেন, গাও ফেংকে আদেশ করলেন। চেনগু দাঁত চেপে ধরল। ক্যাপ্টেন এটা খারাপভাবে বলল, কিন্তু সে জানত ক্যাপ্টেন এটা তার নিজের ভালোর জন্য বলেছে। এবং যদি আমরা টাইগার ফ্যাং স্কোয়াডকে ধ্বংস করতে চাই, তবে তারা কি আমাদেরও ধ্বংস করার চেষ্টা করবে না? গাও ফেং বলেন, যখন থেকে শেষ সময় থেকে তাদের স্কিম, অবশ্যই তারা চাইবে না আমরা বাঁচি। যাই হোক, তারা কেবল প্রান্তরে আমাদের সাথে দেখা করেনি। এখন যেহেতু তারা আমাদের সাথে দেখা করেছে, তারা নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। সেখানে উপস্থিত সবাই অবাক। প্রকৃতপক্ষে টাইগার ফ্যাং স্কোয়াড যেভাবে জিনিসগুলি পরিচালনা করে, তারা অবশ্যই এরকম কিছু করবে। আমরা এই সময় যথেষ্ট দানব মেরেছি এবং আমাদের ব্যাগ প্রায় পূর্ণ। স্কোয়াডের অন্যান্য সদস্যরা প্রথমে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে আসবে, গাও ফেং বলল, এবং তারপর লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং, আপনি একজন আত্মাপাঠক। কেউ জানে না যে আপনি আমাদের চেয়ে কত গুণ ভালো পালাতে পারেন, তবে আপনাকে এখনও সতর্ক থাকতে হবে এবং আপনার গার্ডকে হতাশ করতে হবে না। লু ফেং মাথা নাড়ল। যখন তারা কথা বলছিলেন, সদস্যরা তাদের দূরবীন তুলে নিল এবং লক্ষ্য করল বজ্রপাতের দলটি কোথায় যাচ্ছে। তারা যে মদের চেইন স্টোরে প্রবেশ করেছে, চেনগু উত্তেজিতভাবে বলল, মনে হচ্ছে এটি তাদের অস্থায়ী ঘাঁটি হবে। আর দেরি নেই, চল এখন যাই, গাও ফেং স্পষ্টভাবে বলল। লু ফেংও উঠে দাঁড়ালেন এবং ক্যাপ্টেন ও অন্যদের বিদায় দেখেন। এটি ইতিমধ্যেই শহরের সীমানা ছিল, তাই লু ফেং মহাসড়কের মাত্র 2 থেকে 3 মাইল দূরে ক্যাপ্টেন এবং অন্যদের দেখেছিলেন। 003 সিটি বিভাগ ছেড়ে যাওয়ার পর সেখানে সবেমাত্র কোনো দানব ছিল না। হাইওয়েতে ফায়ার হ্যামার স্কোয়াডের বর্তমান শক্তির সাথে কিছু ঘটলে এটি অদ্ভুত হবে। লু ফেং, সাবধান, গাও ফেং এবং ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্যরা লু ফেংয়ের দিকে তাকাল। এবার লু ফেং একাই ফায়ার হ্যামার স্কোয়াডের দায়িত্ব নিতে চলেছেন। ক্যাপ্টেন, চিন্তা করবেন না, টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যদের কেউই এটিকে জীবিত করতে পারবে না। লু ফেং হাসলেন এবং তারপরে তিনি ছায়া হয়ে অদৃশ্য হয়ে গেলেন এবং দূরত্বে অদৃশ্য হয়ে গেলেন এবং বহু দূরে ভবনে ভরা শহরের দিকে। অধ্যায় 1.5 আর অপেক্ষা করা যায় না। মাঝে মাঝে লু ফেং স্প্রিন্ট করত এবং মাঝে মাঝে লু ফেং হঠাৎ একটি প্রাচীরের আড়ালে লুকিয়ে যেত, ক্ষুধার্ত দানবদের পাশ দিয়ে যাওয়ার অপেক্ষায়। তারা পাস না হওয়া পর্যন্ত লু ফেং আবার এগিয়ে যেতে শুরু করে। তার আধ্যাত্মিক শক্তি এলাকাটি স্ক্যান করে লু ফেং সঠিকভাবে নির্ধারণ করতে পারে যে সামনে বিপদ আছে কিনা। তাহলে এই বাড়ি কামানের গোলার মতো, লু ফেং সরাসরি 3তলা ভিলার 3য় গল্পের জানালায় উড়ে গেল। যেহেতু কয়েক ডজন বছর ধরে এখানে কেউ বাস করেনি, তাই ঘরটি দীর্ঘ ধুলোয় ভরা ছিল। যাই হোক, কয়েকটি ইলেকট্রনিক গৃহস্থালির যন্ত্রপাতি শুধু একবার দেখেই বোঝা যায়।
এটা ঠিক যে তাদের অধিকাংশ ইতিমধ্যে বিভক্ত এবং ভাঙা ছিল। লু ফেং দ্রুত সিমন্সের গদিটি উল্টে ফেললেন, কারণ বিপরীত দিকটি অনেক বেশি পরিষ্কার ছিল। কিছুক্ষণ পরিষ্কার করার পরে তিনি এটিতে ঘুমাতে পারেন। তার ব্যাগটি নিচে রাখার পর লু ফেং তার দূরবীনটি বের করে উত্তরের জানালায় গেলেন। জানালার চারপাশে প্রচুর ধুলো জমেছে, এক সময়ে স্বচ্ছ জানালাটিকে কালো জানালার মতো মনে হচ্ছে। অর্ধেক জানালা খোলার পর লু ফেং তার দূরবীন নিয়ে উত্তর দিকে তাকাল। তার বর্তমান অবস্থান ওয়ানকে ড্রিম সিটির অভ্যন্তরীণ সেক্টরে। এখান থেকে তিনি স্পষ্টভাবে উত্তরের যে মদের চেইন স্টোর দেখতে পারেন। মদের দোকানের সামনের রাস্তায়ও তাকে দেখা যায়। যেহেতু রাস্তা এবং তার ভিলার মধ্যে মাত্র 2 মাইলের ব্যবধান, লু ফেংয়ের দৃষ্টিশক্তির সাথে রাস্তায় কি ঘটছে তা দেখার জন্য তার দূরবীনেরও প্রয়োজন নেই। কিন্তু দূরবীন দিয়ে সে আরও স্পষ্ট দেখতে পায়। যে লু ফেং জানালার সামনে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। 5 মিনিট পরে লু ফেং আনন্দের মুখ প্রকাশ করলেন। এটি মূলত সেই বিল্ডিং ছিল। দূরবীনের মাধ্যমে লু ফেং 5 মাইল দূরে 6তলা মদের চেইন স্টোরের ছাদে দাঁড়িয়ে থাকা 2 ব্যক্তিকে দেখতে পান। তারা দুজনেই বর্তমানে দূরবীন ধারণ করছিলেন এবং দুজন হলেন ঝাং জে হু এবং লি জিয়াও নামে একজন বন্দুকধারী। আমাকে আমার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। লু ফেং তার দূরবীন নামিয়ে রেখে তার পর্যবেক্ষণের দিনগুলি শুরু করলেন। এ সময় ভেতরে যে মদের চেইন স্টোর। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ঠান্ডা গলায় বললেন, বাঘ জিয়াও, তোমরা দুজনেই খুব কাছ থেকে দেখো। ফায়ার হ্যামার স্কোয়াড কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করতে হবে। যেহেতু তাদের দলের চেন গুকে তার স্নাইপার রাইফেল ব্যবহার করতে হবে, তাহলে তাদের অবশ্যই উঁচু স্থানে থাকতে হবে। তাই তোমরা লম্বা ভবনগুলোর উঁচু স্তরের দিকে তাকাও এবং সেগুলোর খোঁজ করো। হ্যাঁ, ক্যাপ্টেন ঝাং জে হু এবং জিয়াও ছাদে দাঁড়িয়েছিলেন এবং তাদের দূরবীনের মাধ্যমে ওয়ানকে স্বপ্নের শহরের উঁচু ভবনগুলি ক্রমাগত অনুসন্ধান করেছিলেন। প্যান ইয়া ফায়ার হ্যামার স্কোয়াড সম্পর্কে আপনি আমাকে যে তথ্য বলেছেন তা সঠিক, তাই না? বৃদ্ধ অভিজ্ঞ, যার চুল ছিল ধূসর, ভ্রুকুটি করা। টাইগার ফ্যাং ক্যাপ্টেন অনুসরণ করলেন। অবশ্যই কোনো সমস্যা নেই। এই 6 জনের তথ্য অত্যন্ত নির্ভুল। শুধুমাত্র এই লু ফেংয়ের তথ্য পরিবর্তন হচ্ছে। তিনি সীমার ডোজো দ্বারা স্কাউট করেছিলেন এবং অত্যন্ত প্রতিভাবান। তার শক্তি ইতিমধ্যে শিক্ষানবিশ যুদ্ধবাজ পর্যায়ে পৌঁছেছে। ঠিক আছে। লিউ নামের বৃদ্ধ প্রবীণ সামান্য মাথা নাড়লেন। যদি তাই হয়, প্যান ইয়া ফায়ার হ্যামার স্কোয়াডের অবস্থান শনাক্ত করার পরে আমাকে খুঁজে বের করুন। ঠিক আছে, টাইগার ফ্যাং ক্যাপ্টেন হেসে জবাব দিল। দুর্ভাগ্যবশত টাইগার ফ্যাং স্কোয়াড এমনকি ফায়ার হ্যামার স্কোয়াডের ছায়াও খুঁজে পায়নি। পরের দিনের ভোর। ইয়ং মাস্টার পরিকল্পনা অনুযায়ী আজ ভোরবেলা তরুণ মাস্টারের লক্ষ্য সেই নিম্ন স্তরের কমান্ডার দানব। সেই দৈত্য শক্তিতে বেশি কিন্তু গতিতে কম। সেই সময়ে কালং এবং আমি সাহায্য করব না। বুড়ো অভিজ্ঞ লিউ হাসলেন। মিশ্র যুবক হেসে উঠল। ঠিক আছে, তুমি আর কালং পাশে দেখো। আমি নিজেই এর যত্ন নেব। সাদা পাশবিকও হাসল। প্যান ইয়া লিউ নামক বৃদ্ধ প্রবীণ তার মাথা ঘুরিয়ে আদেশ দিলেন, বাঘের ফ্যাং স্কোয়াডের 2 সদস্য যারা রাতের প্রহরে ছিল তারা আজ বিশ্রাম নিতে পারে, বাকি সদস্যরা আমাদের সাথে আসবে। টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া হাসলেন, বুঝলেন। এখন পর্যন্ত টাইগার ফ্যাং স্কোয়াড 2টি মধ্যবর্তী স্তরের এবং 4 জন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজদের নিয়ে গঠিত। ইস্পাত মাথা, ডং। গতরাতে তোমরা 2 জন পাহারা দিয়েছিলে, তাই আজ এখানে বিশ্রাম করো, প্যান ইয়াকে আদেশ করল। সেই তরুণ মাস্টারকে রক্ষা করা তাদের প্রথম অগ্রাধিকার, তাই স্বাভাবিকভাবেই তারা যে সদস্যদের রেখে যায় তারা হল সবচেয়ে দুর্বল 2 জন। এবং অবশ্যই 2 জনকে 4 জন নতুন যুদ্ধবাজের মধ্য থেকে বাছাই করা হয়েছে। আজ এটি ইস্পাত মাথা এবং ডং ছিল। আগামীকাল বাঘ এবং জিয়াও হবে। মোড নিচ্ছে। বুঝলেন? টাক পাশবিক এবং ডং, যে তার বন্দুক পরিষ্কার করছিল, হাসল।
চল যাই, লিউ নামের বৃদ্ধ প্রবীণকে আদেশ করলেন। মিশ্র যুবক, লিউ নামের বৃদ্ধ প্রবীণ, সাদা পাশবিক এবং টাইগার ফ্যাং স্কোয়াডের 4 সদস্য। তারা 7 জন মদের দোকান থেকে বেরিয়ে গেল, টাক ব্রুট এবং ডমকে প্রশস্ত ঘরে রেখে। ধিক্কার, একজন শক্তিশালী বাবা থাকাটা খুব ভালো, টাক ব্রুটটি বলতে পারেনি। দানবদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য 2 জন উন্নত স্তরের যুদ্ধবাজকে দেহরক্ষী হিসাবে ডেকে আনা যেতে পারে। এমনকি আমাদের পুরো স্কোয়াড তাকে কভার করতে এখানে রয়েছে। অন্য বছর যখন আমি এখানে মরুভূমিতে আসি, তখন আমার জীবনের সাথে আমার যা কিছু ছিল তা আমাকে লাইনে আনতে হয়েছিল। ডন হেসেছিল। আমরা কিভাবে তার সাথে তুলনা করতে পারি? আপনি কি তাকে শুনতে পাননি? সেই সিনিয়র লিউ বা যাই হোক না কেন। এমনকি তিনি একজন বাটলারের সুরে বলেছিলেন, আজকের জন্য তরুণ মাস্টারের লক্ষ্য একটি নিম্ন স্তরের কমান্ডার দানব যে শক্তিতে উচ্চ এবং গতিতে কম। তিনি এমনকি ট্রেনিং সেশন সব নির্ধারিত আছে। কোনো দানবকে আগে মারতে হবে আর কোনো দানবকে পরের দিকে মারতে হবে। প্রান্তরের মতো বিপজ্জনক জায়গায় যোদ্ধা কখন কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। আপনি যদি একটি শক্তিশালী দানবের মুখোমুখি হন, আপনি কি অবিলম্বে চিৎকার করতে পারেন, আমি এই দানবের সাথে লড়াই করছি না? আপনি যদি যুদ্ধ না করেন, তাহলে দানব আপনার পিছনে তাড়া করবে এবং আপনাকে কাজ করতে বাধ্য করবে। কিন্তু সেই তরুণ মাস্টার ভিন্ন। যদি তারা একটি শক্তিশালী দৈত্যের মুখোমুখি হয়, তবে সেই সিনিয়র লিউ কেবল এটির যত্ন নিতে পারে। তারা বিশেষ করে তাদের তরুণ মাস্টারের অনুশীলন করার জন্য একটি নিম্ন স্তরের কমান্ডার দানবের জন্য অপেক্ষা করবে। মাথা নেড়ে টাক পাশবিক হেসে উঠল। লু ফেং, যিনি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলেন এবং ইতিমধ্যেই অপেক্ষায় বসেছিলেন, দ্রুত বজ্রপাত দলের 7 সদস্যকে মদের দোকান থেকে বেরিয়ে যেতে দেখেন। 7? মোট 9টি ছিল না। লু ফেং তৎক্ষণাৎ ভাবলেন, তাহলে বাকি 2 জন অবশ্যই মদের দোকানের ভিতরে থাকবে। লু ফেং তার শক্তি বুঝতে পেরেছিল। একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের বিরুদ্ধে তিনি অবশ্যই তাদের সাথে মেঝে মুছতে পারেন। যাই হোক, তিনি উন্নত স্তরের যুদ্ধবাজের বিরুদ্ধে লড়াই করলে কি হবে তা বলা কঠিন। উদাহরণস্বরূপ, সে তার প্রতিপক্ষকে আশ্চর্যজনকভাবে আক্রমণ করলে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করতে সক্ষম হতে পারে, কিন্তু যদি তা ব্যর্থ হয়, তাহলে একটি সমস্যা হবে। যেহেতু একটি সম্মুখ যুদ্ধে একজন উন্নত স্তরের যুদ্ধবাজ অবিলম্বে একটি স্নাইপার রাইফেলের বুলেট থেকে দূরে সরে যেতে পারে। একজন উন্নত স্তরের যুদ্ধবাজের প্রতিক্রিয়ার গতি তার নিজের থেকে অনেক বেশি। থান্ডারবোল্ট স্কোয়াডের 9 জন সদস্যের মধ্যে সেই সাদা পাশবিক এবং লিউ নামের পুরানো অভিজ্ঞ সেনারা সম্ভবত উন্নত স্তরের যুদ্ধবাজ। নতুবা তারা এতটা অহংকারী না হয়ে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপের মৃতদেহ চুরি করার চেষ্টা করত না। বলুন যে আমি একা যাই এবং তাদের 9টির মুখোমুখি হই। একটি আশ্চর্য আক্রমণ এবং কিছু ভাগ্য, আমি সফল হতে সক্ষম হতে পারে। যাই হোক, তাদের মধ্যে শুধুমাত্র একজনকে তাদের যোগাযোগ ঘড়ির মাধ্যমে বিশ্বে এই কথাটি ছড়িয়ে দিতে হবে যে আমি খুনি এবং একবার এটি ঘটলে আমি বড় সমস্যায় পড়ব। লু ফেং বুঝতে পেরেছিলেন যে লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং সেই মিশ্র যুবকের প্রতি শ্বেত ব্রুটের মনোভাব এবং কিভাবে তারা তাকে তরুণ মাস্টার বলে ডাকে। সেই মিশ্র যৌবনের প্রেক্ষাপট অত্যন্ত ভয়াবহ। যেহেতু ওই ব্যক্তি 2 জন উন্নত যুদ্ধবাজকে দেহরক্ষী হিসেবে পেতে পারেন, তাহলে মিশ্র যৌবনের আড়ালে সেই বড় ব্যক্তি অন্তত একজন ওয়ারগোড, কিংবা হয়তো ওয়ারগোডের চেয়েও উঁচু অবস্থান। এই মুহূর্তে মদের দোকানে মাত্র 2 জন লোক আছে, আমি কি তাদের হত্যা করব? লু ফেং দ্বিধান্বিত এবং তারপর এটি বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের মারতে পারব না। আমি যদি এই 2 জনকে মেরে ফেলি, তাহলে বাকি 7 জন পাহারায় থাকবে। যদি তাই হয়, তাহলে টাইগার ফ্যাং ক্যাপ্টেন এবং ঝাং জেহুকে মেরে ফেলা অনেক বেশি কষ্টকর হবে। আমি বিশ্বাস করি না যে আমার সুযোগ আসবে না। দিনের পর দিন কেটে গেল এবং থান্ডারবোল্ট স্কোয়াড ফায়ার হ্যামার স্কোয়াডকে খুঁজে পায়নি, এবং লু ফেং কখনো আঘাত করার ভালো সুযোগ খুঁজে পাননি।
যতবারই থান্ডারবোল্ট স্কোয়াড মদের দোকান ছেড়েছে, শুধু রাতের পাহারায় থাকা দুজন লোকই রয়ে গেছে। প্রথমে এটি স্টিলের মাথা এবং ডম, তারপর এটি টাইগার এবং জিয়াও। এবং তারা পালা নিয়েছিল। লু ফেং পুরো 9 দিন অপেক্ষা করল। তারা খুব নিয়মতান্ত্রিক। লু ফেংয়ের মুখে তিক্ততা ছিল। এই বজ্রপাত স্কোয়াডটি কেবল সেই তরুণ মাস্টারের আয়া স্কোয়াড। লু ফেং শুধু মদের দোকানই দেখেননি, তিনি গত কয়েকদিন ধরে শিকার করতে আসা 7 জনকেও দেখেছেন। তিনি দেখার চেষ্টা করেছিলেন যে তিনি এমন একটি মুহূর্ত খুঁজে পেতে পারেন যেখানে টাইগার ফ্যাং স্কোয়াডটি লিউ নামক পুরানো ভেটেরান এবং শ্বেত ব্রুট থেকে আলাদা হয়েছিল। কিন্তু এক মুহূর্ত পাওয়া গেল না। থান্ডারবোল্ট স্কোয়াড সবসময় সেই মিশ্র যুবকদের রক্ষা করত এবং কখনো খুব বেশি দূরে সরে যায়নি, লু ফেংকে কোনো সুযোগ দেয়নি। 10ম দিন। যদি আমি এভাবে অপেক্ষা করতে থাকি, তাহলে তারা হেডকোয়ার্টার সিটিতে ফিরতে শুরু করার সময় আমি সম্ভবত কখনই সুযোগ পাব না। আমি আর অপেক্ষা করতে পারছি না। লু ফেং তার দাঁত চেপে ধরে এবং তার চোখ জুড়ে একটি ঠান্ডা আলো জ্বলে উঠল। আজ 10ম দিন, তাই এটি হওয়া উচিত ঝাং জে হু এবং সেই বন্দুকধারী লি জিয়াও মদের দোকান পাহারা দিচ্ছেন। ঝাং জে হু, HMPH, আমি ধ্বংস করব আজ তোমরা দুজনে। যে মদের চেইন স্টোরে। বাঘ জিয়াও, তোমরা দুজন সারারাত ঘুমাওনি, তাই এখন ভালো করে বিশ্রাম নাও, বাঘের ফ্যাং ক্যাপ্টেন বলল এবং সে হাসল। বুঝলেন ক্যাপ্টেন? ঝাং জে হু এবং লি জিয়াও উভয়েই উত্তর দিতে গিয়ে হাসলেন। চলো যাই। লিউ নামের বৃদ্ধ অভিজ্ঞ সৈন্যের নির্দেশে টাইগার ফ্যাং স্কোয়াড এবং অন্যরা তাকে অনুসরণ করেছিল। মোট 7 জন মদের দোকান ছেড়েছে। এবং লু ফেং, যিনি দেখেছিলেন যে 7 জন লোক দোকান থেকে চলে গেছে, চুপচাপ নিজের জায়গা ছেড়ে অন্য রাস্তা ধরে চলে গেল মদের দোকানের দিকে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.